হ্যালো এভরিওয়ান, গত পর্বে দেখেছিলাম আমরা শিক্ষায় রাশিবিজ্ঞানের থিওরিটিক্যাল পার্ট, লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে। আজকের পর্বে আমরা দেখব শিক্ষায় রাশিবিজ্ঞানের যে অঙ্কগুলো ছিল বা আছে সেইগুলো। তো অঙ্ক কি কি রয়েছে? হিস্টোগ্রাম বা আয়তলেখ, ফ্রিকোয়েন্সি পলিগন বা পরিসংখ্যা বহুভুজ, গড় বা মিন, মধ্যমা বা মিডিয়ান, সংখ্যাগুরু মান বা মোড। তাহলে শুরু করা যাক আজকের পর্ব। আমরা প্রথমেই হিস্টোগ্রামের অঙ্ক দিয়ে শুরু করব। খুব সহজ অঙ্ক। যদি গ্রাফ পেপার না দেওয়া থাকে তাহলে খাতায় মোটামুটি একে উপস্থাপন করতে হবে। তো হিস্টোগ্রাম করতে গিয়ে যেটা আমাদের করতে হবে সেটা হলো যে শ্রেণী সীমানাটা বের করে নিতে হবে। যদি শ্রেণী দেওয়া থাকে এবং পরিসংখ্যা দেওয়া থাকে সেখানে অবশ্যই শ্রেণী সীমানাটা বের করতে হবে। তাহলে একটা উদাহরণ দিয়ে দেখা যাক। নিচের বন্টনটি লেখচিত্রে একটি হিস্টোগ্রাম রূপে অঙ্কন করো। নিচের বন্টনটি লেখচিত্র আকারে প্রকাশ করতে বলেছে। এখানে শ্রেণী রয়েছে 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45। কারেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া রয়েছে সেটা হচ্ছে 3, 5, 7, 4, 2। তো এটাকে কিভাবে আমরা আয়তলেখ অঙ্কন করতে পারি দেখে নেব। প্রথমে আমরা টেবিল তৈরি করব। টেবিলে থাকবে শ্রেণী সীমানা, আর থাকবে পরিসংখ্যা। আচ্ছা, আমাদের শ্রেণী কত থেকে ছিল? 21 থেকে 25। তাহলে শ্রেণী ছিল 21 থেকে 25। আমাদের শ্রেণী ছিল 21 থেকে 25। নেক্সট হচ্ছে 26 থেকে 30, তারপরে 31 থেকে 35, 41 থেকে 45। তো এই ছিল আমাদের শ্রেণী 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40 এবং 41 থেকে 45। আচ্ছা, এর কারেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি ছিল 21 থেকে 25-এর যে ফ্রিকোয়েন্সি সেটা ছিল 3। আচ্ছা, 26 থেকে 30-এর ফ্রিকোয়েন্সি ছিল 5। তাহলে 21 থেকে 25-এর পরিসংখ্যা 3, 26 থেকে 30-এর পরিসংখ্যা 5, 31 থেকে 35-এর পরিসংখ্যা হলো 7। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে শ্রেণী সীমানা। শ্রেণী আমাদের দেওয়া আছে, শ্রেণী সীমানা বের করতে হবে। শ্রেণী সীমানা কিভাবে পাবো? আমরা দেখতে পাচ্ছি এটা 21-এ শুরু হয়েছে, 25-এ শেষ হচ্ছে, আবার এখানে 26-এ স্টার্ট হচ্ছে, 30-এ শেষ হচ্ছে। তাহলে এই যে 25 এবং 26 এখানে একটা গ্যাপ রয়ে গেছে। কতটা গ্যাপ? 25 থেকে 26-এ যাচ্ছে, মানে এক গ্যাপ রয়েছে। তো আমরা কি করব? বাম সাইডে একের যে অর্ধেক অর্থাৎ 0.5টা বাম দিকে মাইনাস করব আর ডান দিকে প্লাস করব। বাম দিকে অর্থাৎ বাম দিকে আছে কত? এখানে 21 থেকে 0.5 মাইনাস করলে আমাদের আসবে 20.5 থেকে 25 ডান সাইডে বললাম যোগ করতে হবে, তাহলে এখানে পাবো আমরা 25.5। একই রকমভাবে এখানে 26 আছে, বাম সাইডে মাইনাস করতে হবে, তাহলে আমরা পাবো এখানে 25.5 থেকে 30 আছে, মানে ডান সাইডে যোগ করলে আমরা পাবো 30.5। তাহলে এটা করার সুবিধাটা কি বা এটা কেন করতে হলো? হিস্টোগ্রাম করতে গেলে এখানে যেটা শেষ হবে সেটা আবার শুরু করতে হবে, অর্থাৎ এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা এটাকে কন্টিনিউয়াস থাকতে হবে, অর্থাৎ কোনো গ্যাপ থাকা যাবে না। তো সেই কারণে শ্রেণী সীমানাটা বের করতে হবে। আচ্ছা, একই রকমভাবে পরেগুলো আমরা করব। বাম সাইডে 0.5 মাইনাস, ডান সাইডে 0.5 প্লাস। তাহলে আমরা প্রত্যেকটার শ্রেণী সীমানা বের করে নিলাম। এরপরে আমরা ছক কাগজ বলতে মোটামুটি আমরা একটা রাফ স্কেচ করে এটাকে উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে এখন আমরা ছক কাগজে স্থাপন করার চেষ্টা করব। আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে নিচ্ছি। এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী সীমানা নেব এবং ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যা নেব। তাহলে পরিসংখ্যা সর্বোচ্চ রয়েছে 7। আচ্ছা, ছক কাগজে আমরা 7 ঘর নিয়ে নিচ্ছি। 1 ঘর, 2, 3, 4, 5, 6, 7। ওয়াই অক্ষ বরাবর আমরা নিচ্ছি পরিসংখ্যা। এক্স অক্ষ বরাবর নিচ্ছি শ্রেণী সীমানা। তো
এখন আমরা x অক্ষ বরাবর যে শ্রেণী সীমানা নিলাম শ্রেণী সীমানাগুলোকে স্থাপন করব। কিছুটা গ্যাপ রেখে আমাদের শ্রেণী সীমানা প্রথমে রয়েছে 20.5 থেকে 25.5। তাহলে আমরা ধরছি এইটা হলো 20.5, তারপরে 25.5, নেক্সট হচ্ছে 30.5, তারপরে থাকবে 35.5, নেক্সট হচ্ছে 40.5, নেক্সট হলো 45.5। তাহলে এখন 20.5 থেকে 25.5 এই শ্রেণী সীমানার মধ্যে পরিসংখ্যা দেওয়া আছে আমাদের 3। তাহলে আমরা পরিসংখ্যা কত দূর যাব, এখানে আমরা 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর এভাবে আমরা দেখব যে শ্রেণীর যত পরিসংখ্যা সেটা তত দূরই যাবে। তাহলে এই শ্রেণী সীমানার যে পরিসংখ্যা সেটা দেওয়া আছে 3, তাহলে আমরা 3 ঘর যাব, 1 2 3, এই 3 ঘর পর্যন্ত নেব আমরা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে শ্রেণী সীমানাটা রয়েছে এর পরিসংখ্যা এখান থেকে ইন্ডিকেট করছে কত দূর যাচ্ছে, এর যে উচ্চতা সেটা পরিসংখ্যা 3কে ইন্ডিকেট করছে। নেক্সট হচ্ছে আমাদের যে শ্রেণী সীমানা রয়েছে 25.5 থেকে 30.5, এর পরিসংখ্যা দেওয়া আছে 5। তাহলে এর যে হাইটটা সেটা কত দূর যাবে, সেটা যাবে 5 পর্যন্ত, 5 ঘর। তাহলে নেক্সট আমরা 5 ঘর নেব, 1 2 3 4 5, মানে ওর উচ্চতাটা 5 ঘর পর্যন্ত যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 25.5 থেকে 30.5 এর যে পরিসংখ্যা ইন্ডিকেট করছে এখানে সেটা এইটাকে ইন্ডিকেট করছে, অর্থাৎ পরিসংখ্যা হলো 5। পরিসংখ্যাগুলোকে যদি আমরা নাম্বার দিয়ে দিই, এটা 5 6, এটা 7, এটা 4 3 2 1, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এই শ্রেণীটার পরিসংখ্যা হচ্ছে 5। একই রকমভাবে এর পরিসংখ্যা দেওয়া আছে 7, তাহলে এর যে শ্রেণী সীমানাটা সেটা 7 ঘর পর্যন্ত যাবে, অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি এই শ্রেণীটার শ্রেণী সীমানার যে পরিসংখ্যা সেটা ইন্ডিকেট করছে কত, পরিসংখ্যা কত 7। নেক্সট হচ্ছে 35.5 থেকে 40.5, এর পরিসংখ্যা হচ্ছে 4, তাহলে এটা যে উচ্চতাটা সেটা পরিসংখ্যা 4 বরাবর থাকবে। তাহলে এই শ্রেণী সীমানাটার পরিসংখ্যা হলো 4। নেক্সট 40.5 থেকে 45.5, এর এই শ্রেণী সীমানাটার যে পরিসংখ্যা সেটা দেওয়া আছে 2। তাহলে 40.5 থেকে 45.5 এর যে শ্রেণী সীমানা সেটা এই শ্রেণী সীমানার যে পরিসংখ্যা সেটা দেখাচ্ছে, ইন্ডিকেট করছে 2। তো এইভাবে হিস্টোগ্রাম বা আয়তলেখকে স্থাপন করতে হয়। তো হিস্টোগ্রাম বা আয়তলেখ করতে গেলে শ্রেণী সীমানাটা খুব জরুরি। আচ্ছা, এখন শ্রেণী সীমানা বের করতে গিয়ে যদি দেখা যায় যে এরকম আছে যে 10 থেকে 12, 14 থেকে 16, 18 থেকে 20, সেক্ষেত্রে শ্রেণী সীমানা কত হবে বা শ্রেণী সীমানাগুলো কিভাবে আসবে। এখানে দেখতে পাচ্ছি যে 10 থেকে 12, নেক্সট শুরু হচ্ছে 12তে শেষ হচ্ছে, 14তে শুরু হচ্ছে, তাহলে এদের মধ্যে যে ডিফারেন্সটা সে ডিফারেন্স হচ্ছে 14 থেকে 12 বাদ দিলে হয় 2। তো যে ডিফারেন্সটা থাকবে তাকে আমরা অর্ধেক করে নেব। তাহলে 2 এর অর্ধেক কত হয়, 1। যে অর্ধেকটা পাচ্ছি সেটাকে আমরা বাম সাইডে মাইনাস করব আর ডান সাইডে প্লাস করব। এর আগের যে ডিফারেন্সটা ছিল সেটা ছিল 1, তাই আমরা 0.5 বাম সাইডে মাইনাস ডান সাইডে প্লাস করেছি। এখন ডিফারেন্সটা কিন্তু হয়ে গেছে কত, 2। সেক্ষেত্রে আমাদেরকে বাম সাইডে আর 0.5 মাইনাস করলে হবে না, আমাদের কত করতে হবে, আমাদের মাইনাস করতে হবে 1। তো দেখি শ্রেণী সীমানা হচ্ছে কিনা। শ্রেণী সীমানা, আচ্ছা, তাহলে এখানে ডিফারেন্সটা যেহেতু 2, সুতরাং আমরা কি করব যে 1 করে বাম সাইডে মাইনাস করব আর ডান সাইডে 1 প্লাস করব। তাহলে মাইনাস করলে কত হচ্ছে, বাম সাইডে 9, ডান সাইডে প্লাস করলে 12 সাথে 1 যোগ করলে 13। নেক্সট আমরা 14 থেকে আবার বাম সাইডে 14 আছে, তাহলে এখানে 1 মাইনাস করতে হবে, সেক্ষেত্রে হবে 13, আর ডান সাইডে প্লাস মানে 16 সাথে 1 প্লাস করলে হচ্ছে 17। একই রকমভাবে বাম সাইডে 18তে যদি 1 মাইনাস করি আমরা পাবো 17, আর ডান সাইডে প্লাস করলে 21। তাহলে দেখতে পাচ্ছি 9-এ স্টার্ট হচ্ছে, 13তে শেষ হচ্ছে, আবার 13তে স্টার্ট হচ্ছে, 17তে শেষ হচ্ছে। তার মানে কি এই এরটা কন্টিনিউয়াস হয়ে গেছে, অর্থাৎ এখানে কোনো ডিফারেন্স নেই, 13তে শেষ হচ্ছে আবার 13তে শুরু হচ্ছে। তাহলে শ্রেণী সীমানা করার সময় এটা মাথায় রাখতে হবে যে ডিফারেন্সটা কত হচ্ছে সেটা দেখতে হবে। ডিফারেন্স যদি 1 হয় তাহলে ওটা 0.5, আবার ডিফারেন্স যদি 2 হয় তাহলে ওটা আমরা বাম সাইডে যেটা মাইনাস করব সেটা হচ্ছে 1 দ্বারা মাইনাস করব।
এরপরে একটা হিস্টোগ্রামের অঙ্ক দেওয়া হচ্ছে, তোমরা নিজেরা ট্রাই করে দেখবে। নিম্নলিখিত স্কোর বন্টনটির একটি হিস্টোগ্রাম অঙ্কন করো। স্কোর দেওয়া আছে 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74, আর 75 থেকে 79, 80 থেকে 84। এর কারেসপন্ডিং যে পরিসংখ্যাটা রয়েছে সেটা হলো 4, 6, 3, 7, 4, 1, 2। তো এটা বাড়িতে চেষ্টা করবে সবাই। এরপরে আমরা দেখে নেব ফ্রিকোয়েন্সি পলিগন বা পরিসংখ্যা বহুভুজ। তো পরিসংখ্যা বহুভুজ হিস্টোগ্রামে যেমন শ্রেণী সীমানা বের করেছিলাম, এখানে জাস্ট শ্রেণী সীমানার মধ্যবিন্দুটা বের করতে হবে। মধ্যবিন্দু বের করার পর সেগুলোকে যুক্ত করে দিলে আমাদের পরিসংখ্যা বহুভুজ তৈরি হয়ে যাবে। তাহলে একটা প্রবলেম দিয়ে দেখে নেওয়া যাক। বন্টনটির পরিসংখ্যা বহুভুজ নির্ণয় করো। স্কোর দেওয়া আছে 70 থেকে 79, 60 থেকে 69, 50 থেকে 59, 40 থেকে 49, 30 থেকে 39। এর কারেসপন্ডিং যে পরিসংখ্যাগুলো রয়েছে সেগুলো 5, 7, 8, 4, 6। তো আমরা এটা করার সময় টেবিল দিয়ে শুরু করব। তো শুরু করছি টেবিল। প্রথমে নিচ্ছি আমরা স্কোর বা শ্রেণীও বলা যায়। এরপরে আমরা নিব শ্রেণী সীমানা। এরপরে আমাদের যেটা লাগবে যে ফ্রিকোয়েন্সি পলিগন করতে গেলে মধ্যবিন্দু আর পরিসংখ্যা। তাহলে প্রথম যে স্কোর বা শ্রেণীটা রয়েছে, এখন স্কোরগুলো করার সময় আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজিয়ে নিব। আমরা ছোট থেকে বড় করে সাজিয়ে নিচ্ছি। সব থেকে যেটা ছোট রয়েছে যে 30 থেকে 39, 30 থেকে 39, এর কারেসপন্ডিং ফ্রিকোয়েন্সি রয়েছে 6। আচ্ছা, এটাকে যদি নেক্সট হচ্ছে 40 থেকে 49, 70 থেকে 79 এর পরিসংখ্যা হচ্ছে 5। তাহলে এরপরে আমরা যেটা দেখব শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা তাহলে এখানে 39-এ শেষ হচ্ছে, 40-এ আবার শুরু হচ্ছে। তাহলে এদের মাঝে যে ডিফারেন্স হচ্ছে কত? 1। যেহেতু ডিফারেন্স 1, 1-এর অর্ধেক হয় 0.5। তাহলে আমরা বাম সাইডে 0.5 মাইনাস করব, ডান সাইডে 0.5 প্লাস করব। তাহলে বাম সাইডে 0.5 মাইনাস করলে কত পাচ্ছি? 29.5। ডান সাইডে প্লাস করলে পাবো 39.5। আর একই রকম ভাবে এখানে আসছে 39.5 থেকে 49.5। তো এইভাবে সব শ্রেণী সীমানাগুলো বের করে নিচ্ছি। 69.5 থেকে 79.5। তো এখন পরিসংখ্যা বহুভুজ করতে গেলে আমাদের যেটা করতে হবে, আরও দুখানা শ্রেণী যোগ করে দিতে হবে যাদের পরিসংখ্যা হবে 0। তাহলে আমরা 0 মানে কি? এমন একটা শ্রেণী যার কোনো স্কোর নেই, অর্থাৎ যাদের পরিসংখ্যাটা একটা আমরা ডামি শ্রেণী অ্যাড করছি। তাহলে এর জাস্ট আগেরটা কত হবে? এখানে দেখতে পাচ্ছি 30-এ স্টার্ট হয়েছে, 39-এ শেষ হয়েছে, 40-এ স্টার্ট হচ্ছে, 49-এ শেষ হয়েছে। তাহলে আগেরটা অবশ্যই 20-তে স্টার্ট হবে, 29-এ শেষ হবে। তাহলে এইটা তো প্রশ্নে দেয়া নেই, তাহলে এই শ্রেণীটার পরিসংখ্যা হবে 0। একই রকমভাবে শেষেও আমরা একটা ডামি শ্রেণী অ্যাড করব। এটা শুধুমাত্র পরিসংখ্যা বহুভুজ নির্ণয় করার ক্ষেত্রে। তাহলে এদেরও শ্রেণী সীমানাটা বের করে নিই। সেভেন্টি 79.5 থেকে 89.5 এর কারেসপন্ডিং পরিসংখ্যা হবে 0। এখন আমরা দেখব মধ্যবিন্দু। মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু কিভাবে বের করতে হবে? মধ্যবিন্দু হচ্ছে এই লোয়ার প্লাস আপারকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত আসছে? 20 আর 29 যোগ করলে হবে 49। 49কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 24.5। একই রকম ভাবে পরেরটা 30 আর 39 যোগ করলে কত হবে?
69কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 34.5। তো অ্যাকচুয়ালি এগুলো কিভাবে আছে, এগুলো যেমন 10 করে বাড়ছে, তো মধ্যবিন্দুও একই রকম, যেমন এখানে কি 20 ছিল, তারপরে আছে 30, তারপরে 40, অর্থাৎ 10 করে বাড়ছে, অর্থাৎ শ্রেণীটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 10। সেক্ষেত্রে মধ্যবিন্দু 24.5 হলো, তারপরেরটা হচ্ছে 34.5, এইভাবে 10 করে বাড়বে। তো বাকিগুলো আর ভাগ করার দরকার নেই, আমরা এখানে 10 করে বাড়িয়ে লিখে দেব। তাহলে 24.5, তারপর 34.5, নেক্সট হচ্ছে পরেরটা অবশ্যই হবে 44.5। চেক করলে দেখা যাবে ওটাই আসছে। 40 আর 49কে যদি যোগ করে 2 দিয়ে ভাগ করা হয় মানে 89/2, সেক্ষেত্রে আমরা 44.5 পাচ্ছি। নেক্সট পরেরটা হবে অবশ্যই 54.5। তো এই গেল আমাদের টেবিল। এখন আমরা এই টেবিলটাকে ছক কাগজের মাধ্যমে উপস্থাপন করব বা ফ্রিকোয়েন্সি পলিগন নির্ণয় করব। আমরা আবার আগের মতো x অক্ষ বরাবর শ্রেণী সীমানা এবং y অক্ষ বরাবর পরিসংখ্যাকে কনসিডার করব। তো x অক্ষ বরাবর শ্রেণী সীমানা নেওয়ার আগে আমরা একটা ডামি শ্রেণী সীমানা নিব, যেটা হচ্ছে 19.5 থেকে 29.5, অর্থাৎ যার পরিসংখ্যা হচ্ছে 0। তারপরে রয়েছে আমাদের 39.5, লাস্ট হলো 79.5। পরিসংখ্যা রয়েছে 8 ঘর পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 7। এই বরাবর রইল শ্রেণী সীমানা, আর y অক্ষ বরাবর রয়েছে পরিসংখ্যা। এখন আয়তলেখর মতো আমরা 29.5 থেকে 39.5 এর যে ফ্রিকোয়েন্সি সেটা দেওয়া আছে 6। তাহলে এটা যাবে 6 ঘর পর্যন্ত, অর্থাৎ 6। আচ্ছা, 39.5 থেকে 49.5 এর ফ্রিকোয়েন্সি হলো 7। লাস্ট হচ্ছে 69.5 থেকে 79.5 এর ফ্রিকোয়েন্সি রয়েছে 5। তাহলে আমরা 69.5 থেকে 79.5 এর ফ্রিকোয়েন্সি করলাম 5। এখন এইটাও গেল হিস্টোগ্রামের মতো ছবি। এখন পরিসংখ্যা বিভাজন যখন বলবে তখন আমাদের কি করতে হবে, মধ্যবিন্দুগুলো নিতে হবে। তাহলে এই শ্রেণীর কোনো ফ্রিকোয়েন্সি নেই, তার মানে এর মধ্যবিন্দু এই জায়গাতে রয়েছে। আচ্ছা, এর মধ্যবিন্দু মোটামুটি এই জায়গাতে, মিডিল পয়েন্টটা এখানে হবে। নেক্সট হচ্ছে এর মিডিল পয়েন্ট এই জায়গায় রয়েছে। মধ্যবিন্দু আমরা টেবিলে বের করেছি। আচ্ছা, তো মধ্যবিন্দুটাকে জাস্ট মার্ক করতে হবে। এখানে মধ্যবিন্দু মোটামুটি মিডিল পজিশন এইটা। আচ্ছা, এইখানে আমাদের আরও একটা ডামি শ্রেণী নিতে হবে 79.5 থেকে 89.5, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 0। সুতরাং এর মধ্যবিন্দু এই জায়গায় হবে। এখন আমরা এই মধ্যবিন্দুগুলোকে কি করব, জুড়ে দেব। তাহলে এটার সাথে এটা যুক্ত করলে এরকম, এটার থেকে এটা যুক্ত করছি। নেক্সট এইখান থেকে এখানে যুক্ত করা হলো, তারপরে এখান থেকে এখানে যুক্ত করা হলো, এখান থেকে এখানে, এখান থেকে আসলো এই জায়গায়। তাহলে এই যে ডায়াগ্রামটা এলো, এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন বা পরিসংখ্যা বহুভুজ। এখন আমরা দেখে নেব গড় নির্ণয়। ধরা যাক এখানে 6টি সংখ্যা আছে, 4 6 5 5 3 7। এখন এই সংখ্যাগুলির যদি গড় কত বলা হয়, তাহলে আমরা কি করি, সংখ্যাগুলোকে যোগ করে যটা সংখ্যা আছে তটা দিয়ে ভাগ করি। অর্থাৎ সংখ্যাগুলোকে যোগ করলে কত হচ্ছে 30। টোটাল কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6, 6টা সংখ্যা। তাহলে বাই হচ্ছে 6, অর্থাৎ গড় হয়ে গেল 5। কিন্তু এখন স্কোরগুলো যদি অনেক সংখ্যায় থাকে, কিংবা সংখ্যাগুলোর ফ্রিকোয়েন্সি আকারে দেয়া থাকে, কিংবা শ্রেণী আকারে দেয়া থাকে, তাহলে গড় কিভাবে নির্ণয় করতে হবে সেইগুলো আমরা এখন দেখব। এখন দেখে নেব টাইপ 1, অর্থাৎ শ্রেণী ফ্রিকোয়েন্সি আকারে দেওয়া আছে। এই টাইপের অঙ্কের গড় কিভাবে নির্ণয় করতে হয়। প্রবলেমটা এখানে শ্রেণী দেওয়া আছে 20 থেকে 29, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 12। 30 থেকে 39, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 20।
40 থেকে 49-এর ফ্রিকোয়েন্সি 14, একই রকমভাবে 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79 এরকম একটা শ্রেণী দেওয়া আছে এবং তার কারেসপন্ডিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো এখন এই শ্রেণী এবং ফ্রিকোয়েন্সি এই সংক্রান্ত থেকে আমরা কিভাবে গড় নির্ণয় করব সেটা দেখা যাক। তো এই অঙ্কটি করতে গিয়ে আমরা টেবিল আগে গঠন করব। টেবিলের প্রথমেই থাকবে দেওয়া আছে আমাদের শ্রেণী, তারপরে আমরা নিচ্ছি শ্রেণীর শ্রীমানা, এরপর নেব আমরা মধ্যমান, মধ্যমানকে আমরা ডিনোটেট করছি এক্স দ্বারা। এরপরে আমরা লিখছি ডি, ডি সমান হচ্ছে মধ্যমান অর্থাৎ এক্স মাইনাস এ এম, এ এম মানে হচ্ছে অ্যাসুম মিন বা কল্পিত গড়, কোনো একটা মধ্যমানকে আমরা কল্পিত গড় ধরে নেব, সেটা হবে এ এম, বাই হচ্ছে আই শ্রেণী দৈর্ঘ্য। এরপরে আমরা নেব পরিসংখ্যা এফ, পরিসংখ্যা এফ, তারপরে এফ আর ডি এফ ডি, এরপরে নেব এফ ডি। আমাদের যে শ্রেণীগুলো রয়েছে 20 থেকে 29, 70 থেকে 79, তো এই শ্রেণীগুলির আমরা এখন শ্রেণী সীমানা বের করব। এর আগেই বলেছিলাম যে শ্রেণী সীমানা বের করতে গেলে কি করতে হবে, এখানে ডিফারেন্সটা 29-এ শেষ হচ্ছে, 30-এ শুরু হচ্ছে, তাহলে আমাদের 29 থেকে 30-এর মধ্যে গ্যাপ রয়েছে 1, অর্থাৎ 1-এর অর্ধেক কত হয় 0.5, সেক্ষেত্রে আমরা বাম দিকে 0.5 মাইনাস করব, ডান দিকে আমরা 0.5 প্লাস করব, সেখান থেকে আমরা শ্রেণী সীমানাটা এখন বের করছি। তাহলে বাম দিকে 20 থেকে 0.5 মাইনাস করলে হয় 19.5 থেকে 29.5, একই রকম কারেসপন্ডিং আমরা পরপর করব 69.5 থেকে 79.5, আমরা প্রত্যেকটা শ্রেণী সীমানা নির্ণয় করলাম। এরপরে আমরা কি করব, মধ্যমান বের করব। মধ্যমান কীভাবে বের করে, লোয়ার লিমিট এবং আপার লিমিটকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 20 এবং 29 যোগ করলে হচ্ছে 49, 49কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাবো 24.5। নেক্সট হচ্ছে 30 আর 39 যোগ করলে আমরা পাচ্ছি 69, 69কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 34.5। তাহলে কি দেখা যাচ্ছে, 10 করে বাড়ছে। শ্রেণীতেও আমরা দেখতে পাচ্ছি 29 আছে, তারপর 39, তো 10 10 করে, অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 10। তাহলে এই পরপরগুলো আর বের করার দরকার নেই, এখান থেকে আমরা 10 যোগ করে পরপর বসিয়ে দেবো, একই রেজাল্ট আসবে। তাহলে 34.5-এর পর হবে 44.5, এরপরেরটা আরও 10 যদি যোগ করি আমরা, তাহলে পাবো 54.5, আবার 10 যোগ করলে 64.5, 74.5, তাহলে আমরা কারেসপন্ডিং মধ্যমান বের করলাম। এখন আমাদের অ্যাসুম মিন বা এএম অর্থাৎ কল্পিত গড় ধরতে হবে। তো আমরা এই সাধারণত কল্পিত গড়টাকে মিডিলে কোনো একটা নাম্বারকে ধরতে পারি, যে কোনো জায়গাটা থেকে আমরা কল্পিত গড় নির্ণয় করতে পারি। সাধারণত আমরা মিডিলের দিকে যে টার্মটা থাকবে সেটাকেই কল্পিত গড় ধরবো। সাপোজ আমি এটাকে কল্পিত গড় ধরলাম, এটাকে না ধরে এটাকেও ধরা আসতো, কিংবা যে কোনো একটাকে ধরা আসতো, তো আমরা এটাকে ধরছি এএম অ্যাসুম মিন। আচ্ছা, আমাদের আয়ের মান এখানে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 10, কল্পিত গড় ধরলাম 44.5, তাহলে এই 24.5-এর সাপেক্ষে ডি এর মান কত হচ্ছে। তো সাধারণত যেটাকে আমরা অ্যাসুম মিন ধরি সেই বরাবর 0 হয়, তাহলে এই বরাবর হলো 0। কিভাবে 0 আসছে, যে আমরা অ্যাসুম মিন ধরছি 44.5, তাহলে এটার ভ্যালু হলো 44.5। একই রকমভাবে এক্স মাইনাস এম অর্থাৎ এক্সের ভ্যালুও 44.5 কনসিডার করছে, তাহলে 44.5 থেকে 44.5 বিয়োগ করলে 0 হয়, 0 বাই আই মানে হচ্ছে তার ভ্যালু 10, সেক্ষেত্রে ডি এর ভ্যালুটা 0 আসবে। এবার যদি আমরা এক্স এর ভ্যালুটা উপরেরটা এম এর ভ্যালুটা ফিক্সড 44.5, এক্স এর ভ্যালু যদি 34.5 রিসিভ করে, তাহলে 34.5 মাইনাস এম এর ভ্যালু 44.5, সেক্ষেত্রে -10/10 অর্থাৎ -1 আসবে। একই রকমভাবে এক্স এর ভ্যালুটা যদি 24.5 নেওয়া হয়, সেক্ষেত্রে আমরা পাবো -2। তো দেখা যাবে যে যেটাকে অ্যাসুম মিন ধরা হয় সেটা 0 আসে, তারপরে উপরের দিকে গেলে যেদিকে কম থাকে সেই দিকে -1 -2 হয়। আচ্ছা, যেটাকে অ্যাসুম মিন ধরা হয় তার বেশি থাকলে তার নিচের দিকে দেখা যাবে +1 +2 +3 আসছে। তো অ্যাসুম মিন যেটাকে ধরা হবে সেটা সেই বরাবর ডি এর ভ্যালুটা 0 আসবে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, প্রথমটার ফ্রিকোয়েন্সি 12,
6 5 3। এখন আমাদের কি করতে হবে, এফ ডি অর্থাৎ এফ এর সাথে ডি কে ইন্টু করতে হবে। তাহলে এফ আর ডি ইন্টু করলে আমরা কি পাচ্ছি, -2 আর 12 ইন্টু করলে পাচ্ছি আমরা -24। একই রকমভাবে -1 আর 20 ইন্টু করলে পাবো -20। এটা আর এটা ইন্টু করলে পাচ্ছি 0। 1 আর 6 ইন্টু করলে পাবো 6। 2 আর 5 এ পাচ্ছি আমরা 10। 3 আর 3 আসবে 9। আচ্ছা, তাহলে আমাদের টেবিলের কাজ কমপ্লিট হলো। এখন আমরা দেখব এফডিকে যোগ করলে কত পাচ্ছি এবং ফ্রিকোয়েন্সিকে যোগ করলে কত আসছে। ফ্রিকোয়েন্সিগুলো যোগ করলে যেটা আসছে যে 60, অর্থাৎ সামেশন অফ এফ হচ্ছে 60। তাহলে আমাদের সামেশন অফ এফডি আসছে -19। আমরা গড়ের ফর্মুলা জানি am প্লাস সামেশন অফ এফডি বাই সামেশন অফ এফ ইন্টু আই। সামেশন অফ এফডি আমরা অ্যাসুমিন ধরেছিলাম 44.5কে। সামেশন অফ এফডি অর্থাৎ এফডির যে যোগফলটা সেটা আমাদের এসছে -19। সামেশন অফ এফ অর্থাৎ ফ্রিকোয়েন্সিগুলোর যোগফল এসছে 60 ইন্টু আই মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, সেটা হচ্ছে 10। 0 0 কেটে গেল, সেখান থেকে আমরা ক্যালকুলেশন পাচ্ছি। ক্যালকুলেশন করলে পাবো গড় হচ্ছে 41.3 প্রায়। আরেকটা আমরা প্রবলেম নিচ্ছি, যেটা বাড়িতে তোমরা ট্রাই করে দেখবে, যে গড় নির্ণয় করো। শ্রেণী দেওয়া আছে 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54। এর কারেসপন্ডিং যে পরিসংখ্যাগুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে 10, 12, 15, 5, 3, 5। তো এর উত্তরটা তোমরা বাড়িতে বের করার চেষ্টা করবে, কত আসছে জানাবে কমেন্টে। এরপর আমরা দেখে নেব র স্কোর টাইপের, অর্থাৎ টাইপ 2। র স্কোর যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের কিভাবে গড় নির্ণয় করতে হবে। র স্কোরের ক্ষেত্রে যদি র স্কোর দেওয়া থাকে সেক্ষেত্রে সেটাকে আমরা শ্রেণীতে ট্রান্সফার করে নেব, তারপরে আবার আগের মতো ফর্মুলা অ্যাপ্লাই করব। আর একটা প্রবলেম দেখে নেওয়া যাক। এখানে যে প্রবলেমটা রয়েছে যে নিম্নলিখিত 25টি সংখ্যাকে 10 একক শ্রেণী দৈর্ঘ্য বিশিষ্ট পরিসংখ্যা বিভাজনের ছকে সাজাও এবং গড় নির্ণয় করো। এখানে র স্কোরগুলো দেওয়া আছে 72, 31, 67, 88, 61। তাহলে এর অ্যান্সারটা আমরা দেখে নেব। এখানে রাশিগুলির যেটা সর্বোচ্চ মান সেটা হচ্ছে 88। সর্বোচ্চ মান হলো 88। রাশিগুলির সর্বনিম্ন মান কত, 31। সর্বনিম্ন মান 31। এখন আমাদের এমনভাবে শ্রেণী বের করতে হবে যেখানে শ্রেণী দৈর্ঘ্যটা হবে 10 এবং সেখানে সর্বনিম্ন স্কোর 31কে অ্যাটেন্ড করতে হবে এবং সর্বোচ্চ স্কোর 88 পর্যন্ত অ্যাটেন্ড করতে পারবে। তো আমরা শ্রেণী দৈর্ঘ্যটা এইভাবে শুরু করতে পারি যে 31 থেকে 40 এরকম বলতে পারি, কিংবা আমরা বলতে পারি যে 30 থেকে 39 এরকমভাবেও শুরু করতে পারি। তো আমরা আমাদের সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি যে শ্রেণীটা 30 থেকে 39। তারপরে নেক্সট কত ধরবো, 40 থেকে 49। নেক্সট আমরা ধরবো 50 থেকে 59। আমরা একই রকমভাবে 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89। তাহলে দেখা যাচ্ছে এই যে সর্বোচ্চ যে স্কোর 88 সেটা 80 থেকে 89, এর বেশি আর দরকার পড়ছে না। এরপরে 90 থেকে 99, কিন্তু আমাদের সেই শ্রেণীটা দরকার নেই। এখানে দেখা যাচ্ছে এর মধ্যেই কভার হয়ে যাচ্ছে আমাদের সর্বোচ্চ স্কোরটা। তাহলে আমরা আমাদের শ্রেণীটা নিচ্ছি। শ্রেণী আমরা নিলাম 30 থেকে 39 এবং শেষ করলাম 80 থেকে 89। এরপরে আমরা বের করব একই রকম আগের মতো করে শ্রেণী সীমানা, মধ্যবিন্দু, পরিসংখ্যা তো দেওয়া আছে, অতঃপর ডি এর ভ্যালুটা বের করব আর এফডি বের করব। তো আমরা এবার দেখে নেব শ্রেণী সীমানা কত আসছে। শ্রেণী সীমানা তাহলে আবার আগের মতো এখানে ডিফারেন্স হচ্ছে 1, তার মানে আমরা বাম সাইডে 0.5 মাইনাস করব আর ডান সাইডে 0.5 প্লাস করব। তাহলে হবে আমাদের 29.5 থেকে 39.5, 39.5 থেকে 49.5, 49.5 থেকে 59.5। তারপর নেক্সট হলো 59.5 থেকে 69.5, 69.5 থেকে 79.5, 79.5 থেকে 89.5। তাহলে আমরা শ্রেণীগুলোকে শ্রেণী সীমানাতে কনভার্ট করে নিলাম।
নেক্সট আমরা বের করব মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু বের করতে গেলে লোয়ার লিমিট এবং আপার লিমিটকে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 30 আর 39 যোগ করলে 69কে 2 দিয়ে আমরা ভাগ করলে পাই 34.5। নেক্সট আমরা 40 এবং 49কে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি, মানে 89কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 44.5। আবার আগের মতো করে 10 করে আমরা পরপর যোগ করে বসিয়ে দেবো। তাহলে নেক্সট হবে 54.5, 64.5, 74.5, 84.5। তাহলে আমরা সব মধ্যবিন্দুগুলো পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে ডি এর ভ্যালুটা কত। ডি সমান হচ্ছে এক্স মাইনাস এম বাই হচ্ছে আই। আমরা মধ্যবিন্দুটাকে ধরি এক্স, তাহলে মধ্যবিন্দুটাকে ডিনোটেট করি এক্স দ্বারা। এখন মধ্যবিন্দু যে কোনো একটাকে আমরা অ্যাসুমিন ধরতে পারি, যে কোনো একটাকে। তো যেটাকে আমরা অ্যাসুমিন ধরবো বা এম ধরবো, তার কারেসপন্ডিং ডি এর ভ্যালুটা হয়ে যাবে 0। তো সাপোজ আমরা ধরছি 54.5কে, তাহলে তার কারেসপন্ডিং ডি এর ভ্যালুটা আসবে 0। যেটাকে অ্যাসুমিন ধরা হয়েছে তার কারেসপন্ডিং ডি এর ভ্যালুটা 0 যেহেতু, এরপর উপরেটা অবশ্যই মাইনাস হবে, তার উপরেটা -2 হবে। একই রকমভাবে নিচের দিকে আসবে +1, এর কারেসপন্ডিং ডি এর ভ্যালু হবে +2, এটার হবে কারেসপন্ডিং +3। আচ্ছা, ডি গেল। এখন আমরা বের করব ফ্রিকোয়েন্সি এফ। এফ আমাদের কোশ্চেনে দেওয়া আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে 30 থেকে 39 এই শ্রেণীর মধ্যে কতগুলো স্কোর রয়েছে, শুধুমাত্র একটা স্কোর রয়েছে, সেটা হচ্ছে 31। তার মানে এই শ্রেণীর ফ্রিকোয়েন্সি হলো 1। সিমিলার 40 থেকে 49-এর মধ্যে এর মধ্যে কোনো স্কোর নেই, অর্থাৎ এর ফ্রিকোয়েন্সি হলো 0। একই রকমভাবে 50 থেকে 59-এর মধ্যে কোনো স্কোর নেই, তার মানে এই শ্রেণীর ফ্রিকোয়েন্সিও 0। নেক্সট হচ্ছে 60 থেকে 69-এর মধ্যে আমাদের স্কোর রয়েছে 8টা, তাহলে এর ফ্রিকোয়েন্সি হলো 8। নেক্সট 60 থেকে 79-এর মধ্যে স্কোর রয়েছে 12টা, তাহলে এর কারেসপন্ডিং ফ্রিকোয়েন্সি হলো 12। নেক্সট হচ্ছে 80 থেকে 89-এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 4, অর্থাৎ 80 থেকে 89-এর মধ্যে সংখ্যা রয়েছে 4টি। এখন আমাদের বের করতে হবে এফ ডি, অর্থাৎ এফ এর সঙ্গে ডি এর গুণ। তাহলে এফ ডি করলে আমরা কত পাবো, -2 আর 1 গুণ করলে পাচ্ছি -2, এটা 0 আসছে। নেক্সট 0 0 গুণ করলে 0, 1 আর 8 ইন্টু করলে পাবো 8, 2 আর 12 করলে 24, 3 আর 4 আসছে 3 4 12। এখন এফডিকে যোগ করলে আমরা সামেশন অফ এফডি পাচ্ছি, সামেশন অফ এফডি আসবে 42। একই রকমভাবে ফ্রিকোয়েন্সিগুলোকে যদি যোগ করি আমরা, তাহলে দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সি যোগফল অর্থাৎ সামেশন অফ এফ আসছে আমাদের কত, 25। তাহলে আমরা সামেশন অফ এফ পেয়ে গেলাম, সামেশন অফ এফডি পেয়ে গেলাম। এখন আমরা গড় নির্ণয়ের যে ফর্মুলাটা সেখানে পুট করব, সেখান থেকে আমরা গড় নির্ণয় করব। গড় নির্ণয়ের যে ফর্মুলাটি ছিল সেটা হলো গড় সমান এ এম প্লাস সামেশন অফ এফডি বাই ছিল ফ্রিকোয়েন্সিগুলোর যোগফল অর্থাৎ সামেশন অফ এফ ইন্টু আই। এ এম মানে আমরা ধরেছি 54.5 প্লাস সামেশন অফ এফ ডি এসে 42, সামেশন অফ এফ আছে 25 ইন্টু আই। আই ছিল আমাদের শ্রেণী দৈর্ঘ্য 10, তাহলে 10। যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি এটা 5, এখানে 2, অর্থাৎ 54.5 যোগ 42 দোকানে হলো 84/5। 54.5 প্লাস হচ্ছে 84কে 5 দিয়ে আমরা ভাগ করলে পাই 580.8। আচ্ছা, এটা যোগ করলে আসবে আমাদের 71.3, অর্থাৎ গড় আসলো এই সংখ্যাগুলোর যে গড় সেটা আসবে 71.3। সিমিলার একটা অঙ্ক তোমরা বাড়িতে করবে। নিম্নলিখিত স্কোরগুলি থেকে পরিসংখ্যা বন্টন গঠন করো। বন্টনটি 35 থেকে 39, 40 থেকে 44 থেকে শুরু করো। বন্টনটি থেকে গড় নির্ণয় করো। স্কোরগুলো দেওয়া রয়েছে 40, 58, 41, 45, 60, 70, 75, 60 থেকে লাস্ট হচ্ছে 56, 83, 67, 49। এরপর আমরা দেখব টাইপ 3 অর্থাৎ
র স্কোর এবং ফ্রিকোয়েন্সি আকারে যদি দেওয়া থাকে তাহলে কিভাবে গড় নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখে নিতে পারি যে গ্রামের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শাকিলদের শ্রেণীর 40 জন শিক্ষার্থীর উচ্চতার তালিকা তৈরি করেছি, ওদের গড় উচ্চতা কত হবে সেটা নির্ণয় করি। এখানে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে 2, 6, 8, 12, 7, 3, 2 এবং শিক্ষার্থীর যে উচ্চতা সেটা সেমিতে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 90, 97, 110, 125, 134, 140, 148, অর্থাৎ শুধু 90 সেমির যে উচ্চতার যে শিক্ষার্থী রয়েছে 2 জন, 97 সেমি উচ্চতার শিক্ষার্থী রয়েছে 6 জন, 110 সেমি উচ্চতার শিক্ষার্থী রয়েছে 8 জন। তাহলে এই যে শিক্ষার্থীর যে সংখ্যা এটা অ্যাকচুয়ালি এখানে ফ্রিকোয়েন্সি, এটা হলো এখানে ফ্রিকোয়েন্সি। তাহলে এখন আমরা এই অঙ্কটা টেবিল অঙ্কন করব, তারপরে গড় নির্ণয় করব। তো টেবিলটি কী হবে দেখা যাক। টেবিলের প্রথমে নিচ্ছি শিক্ষার্থীর উচ্চতা, অর্থাৎ এটাকে ডিনোটেট করছি এক্স দ্বারা। এখন শিক্ষার্থীর সংখ্যা ডিনোটেট করা হচ্ছে এফ বা ফ্রিকোয়েন্সি দ্বারা, কারণ 90 সেমি শিক্ষার্থী রয়েছে 2 জন, তার মানে 90 সেমিটা রিপিট হচ্ছে 2 বার বা 2 জন শিক্ষার্থী, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হবে 2। শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে 90, তারপরে দেওয়া আছে 97, তারপরে রয়েছে 110, 125, 134, 140, 148। করসপন্ডিং যে শিক্ষার্থী সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেগুলো হলো 2। এরপরে আমরা বের করব এক্স ইন্টু এফ। এক্স ইন্টু এফ অর্থাৎ এক্সের সাথে এফ এর গুণ করলে কত আসছে, 90 আর 2 গুণ করলে পাবো আমরা 180, যোগ করলে পাচ্ছি 296। আচ্ছা, এখন আমরা এক্স এফটাকে যোগ করবো, সামেশন অফ এক্স এফ কি পাচ্ছি 4796। আচ্ছা, ফ্রিকোয়েন্সি বা শিক্ষার্থী সংখ্যাগুলোকে যোগ করলে আমরা পাবো সামেশন অফ এফ ইকুয়ালস টু 40। এখন আমাদের এইখান থেকে গড় নির্ণয় করতে হবে। যদি আমাদের ফ্রিকোয়েন্সি এবং র স্কোর এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে সেক্ষেত্রে গড় নির্ণয় করার ফর্মুলা হলো গড় ইকুয়ালস টু সামেশন অফ এক্স এফ বাই হলো সামেশন অফ এফ। সামেশন অফ এক্স এফ আমাদের এসছে, অর্থাৎ এক্স এফের যে যোগফলটা সেটা এসছে আমাদের 4796 বাই সামেশন অফ এফ হচ্ছে 40। তাহলে ভাগ করলে আমরা পাচ্ছি 119.9, অর্থাৎ এটা আমাদের উচ্চতা বলেছে, গড় উচ্চতা কত, তাহলে এত সেমি। তাহলে গড় উচ্চতা হলো 119.9 সেমি। এরপর আমরা দেখে নেব মিডিয়ান বা মধ্যমান নির্ণয়। কতগুলো সংখ্যা যদি দেয়া থাকে সেই সংখ্যাগুলোর মিডিয়ান কত হবে যদি বলা হয়, সেক্ষেত্রে আমরা কি করব, একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। সাপোজ আমরা 5টা সংখ্যা নিলাম 18, 20, 22, 21, 17। এই 5টা সংখ্যার মিডিয়ান কত, সেক্ষেত্রে আমরা কি করব, সংখ্যাগুলোকে হয় ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে সাজিয়ে নেব। তারপরে মিডিল পজিশনে যে সংখ্যাটা থাকবে সেটা হবে ওর মধ্যমা বা মিডিয়ান। তাহলে এটাকে যদি আমরা ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিই তাহলে কি পাচ্ছি, প্রথমে সব থেকে ছোট 17, তারপরে 18, তারপরে হবে 20, তারপরে হবে 21, তারপরে হবে 22। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিডিল পজিশনে রয়েছে 20, অর্থাৎ 20 হলো মিডিয়ান। তো এখন এখানে আমাদের কটা সংখ্যা দেওয়া আছে, 5টা সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ 5 মানে বিজোড়। তো বিজোড় সংখ্যা যখন দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজেই মিডিয়ান বের করতে পারছি। কিন্তু যদি জোড় সংখ্যা দেওয়া থাকতো, অর্থাৎ আমাদের এখানে ধরে নিলাম আর একটা সংখ্যা বাড়িয়ে দিলাম, এখানে লিখলাম 15। এখন এই সংখ্যামালার মিডিয়ান কত হবে, সেক্ষেত্রে কি করতে হবে। তো এখন এটাকে যদি আমরা একই রকমভাবে ছোট থেকে বড় সাজাই তাহলে কি পাবো, 15, 17, 18, 20, 21, 22। তাহলে আমাদের মিডিল পজিশনে কে কে রয়েছে, 18 এবং 20 দুজনে।
তো মিডিল পজিশানে কীভাবে বুঝতে পারবো, যখন আমাদের এখানে কটা সংখ্যা দেওয়া আছে 6টা, অর্থাৎ জোড় সংখ্যা 6টা দেওয়া আছে। তাহলে মিডিল পজিশান বুঝতে গেলে আমরা 6কে যদি 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ তাহলে হচ্ছে 3 নম্বর যে টার্মটা রয়েছে এবং 3-এর জাস্ট পরেরটা, অর্থাৎ 4 নম্বর এবং 3 নম্বর, এই দুটো টার্মকে কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 নম্বর টার্ম হচ্ছে 18 এবং 1 2 3 4 নম্বরে রয়েছে 20। তাহলে 18 এবং 20কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব মিডিয়ান। তো এই ক্ষেত্রে মিডিয়ান হবে 18 যোগ 20 বাই হলো 2, অর্থাৎ 38/2, মানে মিডিয়ান হয়ে গেল 19। তাহলে বিজোড় সংখ্যার মিডিয়ান বের করা খুব সহজ, কিন্তু জোড় সংখ্যা যদি দেয়া থাকে, অর্থাৎ যতগুলো পদ দেওয়া আছে যদি সেই সংখ্যাটা জোড় সংখ্যা দেওয়া থাকে, তাহলে জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে যত নম্বর পদটা হবে এবং জাস্ট তার পরের পদটা দুটো মিলে যোগ করে 2 দিয়ে ভাগ। এখানে যেমন 6খানা পদ দেওয়া ছিল, তাই আমরা 6/2, অর্থাৎ 3 নম্বর যে টার্মটা সেটা এবং তার জাস্ট পরের, মানে 3 নম্বরের পরের টার্ম হয় 4 নম্বর টার্ম। তাহলে 3 নম্বরে রয়েছে 1 2 3-এ রয়েছে 18, 4 নম্বরে রয়েছে 20। তাহলে এই দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব মিডিয়ান, অর্থাৎ মিডিয়ান আসলো 19। এখন আমরা দেখে নেব কোনো একটা অঙ্কে যদি শ্রেণী এবং পরিসংখ্যা আকারে দেওয়া থাকে তাহলে তার কিভাবে নির্ণয় করতে হয়। তো সেরকম একটা এক্সাম্পল তুলে ধরছি। নিচের পরিসংখ্যা বিভাজনের মধ্যমা নির্ণয় করি। এখানে প্রাপ্ত নম্বর 0 থেকে 10 এবং ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে, অর্থাৎ 0 থেকে 10-এর মধ্যে যে স্কোর পেয়েছে সেই ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 15। 10 থেকে 30, অর্থাৎ 10 থেকে 30 মার্কসের মধ্যে যে নাম্বার পেয়েছে সেই ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 25 জন। তার মানে কি এখানে শ্রেণী হচ্ছে 10 থেকে 30 এবং তার কারেসপন্ডিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 25। তো এইভাবে প্রত্যেকটা শ্রেণী দেওয়া রয়েছে এবং তার কারেসপন্ডিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, সেটা ছাত্রছাত্রী সংখ্যা আকারে। তো এর উত্তরটি এখন দেখে নেওয়া যাক। আমরা টেবিল দিয়ে শুরু করছি। প্রথমে নিচ্ছি প্রাপ্ত নম্বর, এরপর নেব ছাত্রছাত্রীর সংখ্যা, এটাকে ডিনোটেট করছি এফ দ্বারা। এরপর নেব আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা ডিনোটেট করা হয় CF। তো এখন আমাদের প্রাপ্ত নম্বর কত রয়েছে, 0 থেকে 10, তারপরে রয়েছে 10 থেকে 30, 70 থেকে 90, 0 থেকে 10 এর কারেসপন্ডিং ছাত্রছাত্রী সংখ্যা বা তার ফ্রিকোয়েন্সি রয়েছে 15। এখন আমরা বের করব ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা কীভাবে বের করতে হয়, প্রথম যেটা থাকে সেটা বসে গেল 15। নেক্সট কী হবে, 15-এর সাথে 25, এরপরে যেটা আছে সেটা যোগ হয়ে যাবে, অর্থাৎ 15 আর 25 যোগ করলে আমরা যেটা পাবো সেটা এরপরে বসিয়ে দেবো। 15 আর 25 যোগ করলে আমরা পাচ্ছি 40, বসে গেল। নেক্সট হচ্ছে যেটা পেলাম সেটাকে আবার তার পরেরটার সাথে যোগ করব, অর্থাৎ 40 এবং 30 যোগ করলে পাচ্ছি আমরা 70। নেক্সট 70-এর সাথে 4 যোগ করলে আসছে আমাদের 74। 74 আর 10 চলে আসছে 84। আচ্ছা, এই গেল ক্রমযৌগিক পরিসংখ্যা। তো এখন আমাদের মিডিয়ান ক্লাস বের করতে হবে। মিডিয়ান ক্লাস বের করতে গেলে আমরা কি দেখব, 84-কে ভাগ করলে কত হয়, 84-র অর্ধেক হয় 42। 42 এখন এই ক্রমযৌগিক পরিসংখ্যার কোন দুটো পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যার মধ্যে রয়েছে, 42 তার মানে 40 এবং 70-এর মধ্যে রয়েছে। তাহলে যে দুটোর মধ্যে থাকে তার আমরা জাস্ট পরেরটাকে মিডিয়ান ক্লাস ধরবো। তাহলে 40 এবং 70-এর মধ্যে 42 রয়েছে, তাহলে এই যে 70 বরাবর এটা হলো মিডিয়ান ক্লাস, মিডিয়ান ক্লাস। এখন এই মিডিয়ান ক্লাস বরাবর যে ফ্রিকোয়েন্সিটা থাকে সেটাকে আমরা ধরছি স্মল এফ। আচ্ছা, মিডিয়ান ক্লাসের জাস্ট উপরে যে ক্রমযৌগিক পরিসংখ্যা সেটাকে ধরছি আমরা ক্যাপিটাল এফ, আর স্মল এন তো 84 ধরাই হয়েছে। তাহলে আমরা স্মল এফ পেলাম, ক্যাপিটাল এফ পেলাম, আর হচ্ছে স্মল এন পেলাম। আচ্ছা, মিডিয়ান ক্লাস বরাবর যেটা সব থেকে ছোট অর্থাৎ লোয়ার লিমিট সেটাকে ধরা হচ্ছে স্মল এল। তাহলে আমরা কি পেলাম, স্মল এল পেলাম, এফ পেলাম, ক্যাপিটাল এফ পেলাম এবং স্মল এন পেলাম। এখন আমরা মিডিয়ানের ফর্মুলাটা দেখব। মিডিয়ানের ফর্মুলায় এই ভ্যালুগুলো বসালে আমাদের মিডিয়ান চলে আসবে।
মিডিয়ানের যে ফর্মুলা সেটা হলো মিডিয়ান সমান L প্লাস n/2 মাইনাস ক্যাপিটাল F বাই স্মল f ইন্টু I। তাহলে এখানে L এর ভ্যালু কত? L এর ভ্যালু হচ্ছে 30 প্লাস n/2 মানে 84-কে 2 দিয়ে ভাগ করলে হয় 42 মাইনাস ক্যাপিটাল F এর ভ্যালু ধরা হয়েছে 40 বাই হচ্ছে স্মল f মানে ধরলাম কত 30 ইন্টু I হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য কত? আচ্ছা, এখানে শ্রেণী দৈর্ঘ্য কী হয়েছে? শ্রেণী দৈর্ঘ্য 10 থেকে 30 অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য 20, তারপর 30 থেকে 60 মানে শ্রেণী দৈর্ঘ্য 30। তাহলে এক্ষেত্রে বিভিন্ন জায়গায় সব জায়গায় শ্রেণী দৈর্ঘ্যটা সমান না, সেক্ষেত্রে আমরা কি করব? মিডিয়ান ক্লাস বরাবর যদি ধরি, যেটাই শ্রেণী দৈর্ঘ্য আসবে সেটাকে আমরা শ্রেণী দৈর্ঘ্য ধরবো। অর্থাৎ মিডিয়ান ক্লাস বরাবর শ্রেণী দৈর্ঘ্য আসছে 60 থেকে 30 বাদ দিলে হয় 30, তাহলে আমরা শ্রেণী দৈর্ঘ্য পাচ্ছি 30। এক্ষেত্রে কিন্তু সব শ্রেণী দৈর্ঘ্য সমান নয়, কিন্তু আমরা যখন সব শ্রেণী দৈর্ঘ্য সমান আসবে না তখন আমরা মিডিয়ান ক্লাসের শ্রেণী দৈর্ঘ্যটাকেই আয়ের ভ্যালুটা হিসেবে কনসিডার করব, শ্রেণী দৈর্ঘ্য হিসেবে কনসিডার করব। তাহলে এখানে আয়ের যে ভ্যালুটা আসলো সেটা হলো 30। তাহলে 30 কাটলো, 42 থেকে 40 বাদ দিলে হয় 2, তাহলে 30 প্লাস 2 সমান হলো 32। তাহলে মিডিয়ান আসলো 32। এরপর আমরা দেখব বিভিন্ন স্কোরগুলোর কীভাবে মোড নির্ণয় করতে হয়, মোড বা সংখ্যাগুরু মান। সাপোজ কিছু স্কোর দেওয়া রয়েছে 2, 2, 3, 5, 6, 2, 5, 3। তো এখন বলা হলো যে স্কোরগুলোর মোড কত। মোড বলতে যে সংখ্যাটা সব থেকে বেশিবার রিপিট হয়েছে সেটা হচ্ছে মোড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 হচ্ছে 3বার রিপিট হয়েছে, অর্থাৎ মোড হলো বা সংখ্যাগুরু মান হলো 2। এখন আমরা দেখে নেব যে যদি কোনো স্কোরগুলোকে শ্রেণী এবং পরিসংখ্যা আকারে দেওয়া থাকে তাহলে কিভাবে মোড নির্ণয় করতে হয়। আচ্ছা, এই অঙ্কটিতে শ্রেণী এবং পরিসংখ্যা দেওয়া আছে, এখান থেকে সংখ্যাগুরু মান বা মোড নির্ণয় করতে হবে। আচ্ছা, এই অঙ্কটিতে বলেছে নিচের পরিসংখ্যা বিভাজনের দ্বারা প্রদত্ত তথ্যটি সংখ্যাগুরু মান নির্ণয় করি। শ্রেণী দেওয়া আছে 4 থেকে 8, 8 থেকে 12, 12 থেকে 16, 16 থেকে 20, 20 থেকে 24, 24 থেকে 28, 28 থেকে 32। আর করেসপন্ডিং যে পরিসংখ্যাগুলো দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে 9, 10, 18, 14, 10, 6, 3। তো এখান থেকে আমাদের মোড বা সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। তো এখন এটিকে আমরা ছক কাগজে বা টেবিল আকারে উপস্থাপন করব। আমাদের দেওয়া আছে শ্রেণী এবং পরিসংখ্যা। শ্রেণী দেওয়া আছে 4 থেকে 8, 28 থেকে 32। এর করেসপন্ডিং যে পরিসংখ্যাগুলো দেওয়া রয়েছে 9, 10। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মোডাল ক্লাস। আগে যেমন মিডিয়ান ক্লাস বের করলাম, এখানে আমাদের বের করতে হবে মোডাল ক্লাস। মোডাল ক্লাস মানে হচ্ছে দেখতে হবে কোথায় সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি রয়েছে। ফ্রিকোয়েন্সি সব থেকে দেখতে পাচ্ছি 18তে রয়েছে, তাহলে এটা হলো মোডাল ক্লাস। আচ্ছা, তো এখন আমরা মোডাল ক্লাস নির্ণয় করার পর আমরা এই মোডাল ক্লাস বরাবর যেটা পাচ্ছি তার যে লোয়ার যে ভ্যালুটা, লিমিটের শ্রেণী যে লোয়ার ভ্যালু সেটার নাম হচ্ছে এল। তাহলে 12টা হলো এখানে এল এর ভ্যালু। আচ্ছা, 18টাকে ধরছি আমরা F1 সমান হচ্ছে 18। এই F1 এর মোডাল ক্লাসে জাস্ট উপরেরটাকে ধরছি আমরা F0 সমান হচ্ছে 10। তাহলে F1 মোডাল ক্লাসে জাস্ট নিচে সেটাকে ধরছি আমরা F2। তাহলে কিভাবে ধরা হলো? মোডাল ক্লাসটা F1, উপরেরটা হচ্ছে F0 আর নিচের যে ফ্রিকোয়েন্সি সেটা হলো F2। তাহলে আমরা F0, F1, F2 এবং L পেলাম। এটার উপর বেস করে আমরা এখন মোড নির্ণয় করব। মোড নির্ণয়ের যে ফর্মুলা সেটা হচ্ছে মোড সমান হচ্ছে L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু I মানে হলো শ্রেণী দৈর্ঘ্য। L মানে আমাদের এখানে 12 প্লাস F1 মানে হলো 18, F0 হচ্ছে 10
বাই হচ্ছে 2f1 মানে 18 দুগুণে 36 মাইনাস f0 মানে 10, f2 মানে হচ্ছে 14 মাইনাস 14 ইন্টু আয়ের ভ্যালুটা কত? আয়ের ভ্যালু হচ্ছে 8 থেকে 12 যাচ্ছে, 12 থেকে 16 অর্থাৎ 4 করে বাড়ছে, তাহলে আয়ের ভ্যালু হলো 4। আচ্ছা, তাহলে এখানে কত পাচ্ছি? 12 প্লাস 8 বাই হচ্ছে 24, 36 থেকে 24 বাদ দিলে হচ্ছে 12 ইন্টু 4, 4 দিয়ে 12কে কাটলে 3 অর্থাৎ 14.66 প্রায়। তাহলে মোট হলো 14.66 প্রায়।